সে একটাও কনভিকশন হয়নি, উনি অ্যাটলিস্ট জানেন না কেন হয়নি। আমার একটা ভার্চুয়াল আইডেন্টি, আমার ধরুন একটা ইমেল অ্যাকাউন্ট আছে, সেটা তো একটা 0101-এ ট্রান্সলেটেড, সেটা আমার ভার্চুয়াল আইডেন্টিটি, আর আমার নাম পার্থ দাস চৌধুরী। দুটোকে আপনি লিঙ্ক করবেন কিভাবে? কোনো পেপার ট্রেল আছে, কোনো ফিজিক্যাল এভিডেন্স আছে কোথাও যে এই লোকটাই এই লোকটা? আপনার ক্রেডিট কার্ড আপনি ক্যারি করেন, তার একটা এভিডেন্স আছে। আপনার ডেবিট কার্ড আপনি ক্যারি করেন, তার একটা এভিডেন্স আছে। কিন্তু আপনার অনলাইন আইডেন্টিটি যেটা, সেটার সাথে আপনাকে লিঙ্ক করা কোনো পেপার মানে কোনো ফিজিক্যাল এভিডেন্স আছে? এখন তো ছবি দেওয়ার, অবশ্য সেটা অপশনাল, কিন্তু ছবি দেওয়ার একটা ব্যবস্থা আছে। আমার জিমেল অ্যাকাউন্টে আমি আমার ছবি লাগাতে পারি। আপনি যখন কোর্টে গিয়ে দাঁড়াবেন, উনি সেটা ভালো জানেন। আমি কি বিশ্বাস করি সেটা আদালত কিন্তু শোনে না। আমি বিশ্বাস করতে পারি যে আপনি এই ক্রাইমটা করেছেন, কিন্তু আমার বিশ্বাসে আর জজ সাহেবের বিশ্বাসে অনেক তফাৎ আছে। মানে আমরা দীর্ঘদিন ধরে দেখছি তো এই কেসগুলো, এবং আমি নিজেও দু একটা কেসে এক্সপার্ট উইটনেস ছিলাম। তো আপনি কি বিশ্বাস করেন আর জজ সাহেবকে কি বিশ্বাস করাতে হবে, দুটোর মধ্যে অনেক তফাৎ আছে। এখনো অবধি কনভিকশন নেই। ধরুন একটা ইমেল কেউ করেছে না, সব থেকে বড় কথা, সবটাই কি কনভিকশনের পার্ট? আমি যদি উইকিলিক্সের উদাহরণ টানি, উইকিলিক্স ওয়েবসাইট যে তথ্য দিচ্ছে, এটা ঘোষিত যে তারা সেই তথ্য জোগাড় করেছে, চুরি করেছে, হ্যাক করেছে। আইনের ব্যাপারটাই বলছিলাম, যে আপনি যে বলছিলেন যে আইটি অ্যাক্ট হয়েছে, তাতে কি কিছু লাভ হয়েছে, আমি সেই প্রসঙ্গে বলছিলাম। এটা আস্তে আস্তে শুরু হচ্ছে, যেটা আপনি ভালো বুঝতে পারবেন, ইন দ্য ফর্ম অফ ডিজিটাল সার্টিফিকেটস। আজকে আপনি যখন ট্যাক্স দিচ্ছেন বা এরকম করছেন অনলাইন, তখন কিন্তু ডিজিটাল সার্টিফিকেট প্রবর্তন আছে। এবার ডিজিটাল সার্টিফিকেট পেতে গেলে কিন্তু একটা ফিজিক্যাল ট্রেল আছে। আমার প্যানের কপি দিতে হয়, আমার যেমন আরওসিতে আমার প্যান এক্স্যাক্টলি, আমি সেটাই। আপনি যখন ডিজিটাল সার্টিফিকেটে চলে যাবেন, একটা দিন আসবে কিন্তু ইমেল অ্যাকাউন্ট যদি ডিজিটাল সার্টিফিকেটে যায় কোনোদিন, তাহলে তো ফ্রি অ্যাকাউন্ট বাই জিমেল, এই যে বাট দ্যাট উইল বি আ স্ট্যান্ডার্ড, ডিজিটাল সার্টিফিকেট উইল বি আ স্ট্যান্ডার্ড, এবং সেইখান থেকেই ধরবে যে কে করেছে। এবার আমি আপনাকে একটা জিনিস বলি, এটা একটু ফার ফেচেড, কেন জানেন? তার কারণ হচ্ছে যে গ্লোবাল সার্টিফিকেশন অথরিটি চাইতো আপনার একটা ডিজিটাল সার্টিফিকেট ইস্যু করার জন্য। এটা ক্রেডিট সুইস গ্রুপ বহুদিন আগে চেষ্টা করেছিল। ক্রেডিট সুইস গ্রুপ ইজ আ ভেরি বিগ অর্গানাইজেশন, হয়তো 6 বিলিয়ন লোক কেটার করে না, কিন্তু দে আর আ রিজনেবলি বিগ সাইজ অর্গানাইজেশন। দে মিজারেবলি ফেইলড, কারণ এই যে গ্লোবাল অথরিটি একটা তৈরি করেন, এইটা ইনফ্রাস্ট্রাকচারালি ফ্লড। এটা জীবনে সম্ভব হবে না একটা গ্লোবাল সার্টিফিকেট। আমি একটা জিমেল অ্যাকাউন্ট খুলবো, ইফ আই ওয়ান্ট টু অথেন্টিকেট মাইসেলফ আপনি যখন এখন ব্যাংকিং ট্রানজাকশনস করেন, আগে কি হতো ক্রেডিট কার্ড ঘষলেই হয়ে যেত। এখন কিন্তু 2 পিন একটা মাঝখানে থার্ড পার্টি অথেন্টিকেশন আছে। আমি বলছি যে আপনি অন্য জায়গায়, আমি ব্যাংকিং ব্যাপারটাতে যাচ্ছি। আমি বলছি কেন এই উদাহরণটা টানলাম, কারণ আপনি যদি যখন এইটাকেও দুদিন আগে কিন্তু মনে হয়েছিল সম্ভব না। কেন ব্যাংকিং এ তো এত ফ্রড চলে এলো, তখন কিন্তু এটা ইমপ্লিমেন্ট হলো। ব্যাংকিং এ ইমেলটাও যদি আলটিমেটলি যেতে যেতে ওই লেভেলে চলে যায়, তখন ওইটা কিন্তু স্ট্যান্ডার্ড হয়ে যায়। আমি বলছি ইমেলে এটা করতে গেলে দেখুন, ব্যাংকটা অনেক লোকাল এন্টিটি। আমার স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া আমার দেশে আছে, আমার পাড়ায় একটা ব্রাঞ্চ আছে, আমার অ্যাক্সিস ব্যাংক আমার এখানে আছে। কিন্তু যেই আমি একটা গ্লোবাল অথরিটির দিকে যাব না, মানে আপনি একটু নেট ঘেঁটে নেবেন, মানে যারা এই নিয়ে রিসার্চ করেছে, আমাদের তো কাজই না গ্লোবাল অথরিটি যখনই আপনি করতে যাবেন, সেটা এখনো থিওরিটিক্যালি এবং প্র্যাকটিক্যালি কনসেপ্টটাই ফ্লড। না, তার থেকেও বড় কথা হচ্ছে, আমরা যদি অপরাধের দিকটা ভাবি, আমার একটা ইমেল অ্যাড্রেস আছে, আমি ওই ইমেল অ্যাড্রেসটা নিজের নাম ঠিকানা দিয়ে করেছি, আমি ওই ইমেল অ্যাড্রেসটা ব্যবহার করে অপরাধ করব বলে করিনি। কিন্তু অপরাধ যে করছে, সে কিন্তু আমার ইমেল অ্যাড্রেসের ভেতর ঢুকে করছে, সে কিন্তু সেক্ষেত্রে আমার ডিজিটাল সার্টিফিকেটও ব্যবহার করেই করবে। অপরাধ সেখানে হচ্ছে। সরাসরি কেউ একটা ইমেল অ্যাড্রেস নিজের নামে তৈরি করে সেটা দিয়ে অপরাধ করছে, এরকম উদাহরণ আপনি পাবেন না। অপরাধটা হচ্ছে কোথায়? যখন একজন ডাক্তারের মেল আসছে, আমার পরিচিত ডাক্তার, সে বলছে আমি লন্ডনে ফেসে আছি, আমাকে কিছু টাকা পাঠাও, নাহলে আমি দেশে ফিরতে পারছি। সিনিয়র একজন ব্যুরোক্রেটের রিসেন্টলি হয়েছে এটা আমি নেচার অফ ক্রাইম, যে সাইবার ক্রাইমগুলো হচ্ছে তার নেচারের মধ্যে একটা অন্যতম। ওই ডাক্তার কিন্তু ওই মেলটি পাঠায়নি, এখন একটা জানতেও পারেনি। দুটো পয়েন্ট এখানে আছে, দুটো পয়েন্ট আছে। একটা হচ্ছে প্রমাণ করার প্রয়োজন, গ্লোবালি এক্সট্রিমলি ডিফিকাল্ট, একটা তো জানি। সেকেন্ড যেটা প্রবলেমটা আসছে, আপনি না হয় প্রমাণ করার চেষ্টাও করলেন, যা কিছু করলেন, টুমরো যারা হ্যাক করে এই করছে, দে উইল ফাইন্ড আউট সাম আদার ওয়ে বিট দ্যাট। তো এই যে একটা লড়াই চলছে, আপনি যত সিকিউরিটি ব্যবস্থা করছেন, সামবডি এলস ইজ ট্রাইং টু ওভারকাম দ্যাট। একটা বড় সাইবার ক্রাইমের ঘটনা ঘটেছে কয়েক বছর আগে, এখনো কেউ কেউ হয়তো এই ধরনের ইমেল পান যে আপনি একটা বড় লটারি জিতেছেন, এই পরিমাণ টাকা আপনার জন্য অপেক্ষা করছে, তার জন্য এইটা করতে হবে।
পরে দেখা গেছিল কেনিয়া বা নাইজেরিয়া থেকে অরিজিনেট করছিল বেশিরভাগই। দালাই লামার ওই অফিসটা হ্যাক করলো, তা এইটা ফিশিং বলতে আমার মনে পড়লো। চাইনিজ ইন্টেলিজেন্স এজেন্সি তারা দালাই লামার অফিস ইমেল অ্যাকাউন্টগুলো হ্যাক করেছিল, মানে এখানে ধর্মশালায়। কি করে করলো? 50টা মতো ইউজার ছিল, মেল সার্ভারটা ছিল ক্যালিফোর্নিয়া। ওরা ধরুন ওরা এই 50টা লোকের মধ্যে এটা বুঝলো যে এই 50টা, ধরুন ফার্স্ট ইউজার যাকে ট্র্যাক করলো, যে প্রথমে এর অ্যাকাউন্টটা ধরবো, সে দেখলো সে কার কার সাথে কথা বলে, মানে তার বন্ধু বান্ধব কারা বা এরকম একজন প্রিটেন্ড করে তাকে একটা মেল করলো। এবার সে মেলটা খুললো, তাতে তারা ম্যালওয়্যার ছিল। ফার্স্ট লেভেল তারা ঢুকলো, ম্যালওয়্যারটা তার মেশিনে ইনস্টল করলো। এই করে তার ইউজার নেম পাসওয়ার্ড পেলো। তারা কিন্তু মেল সার্ভারটা হ্যাক করেনি, তার ইউজার নেম পাসওয়ার্ড পেলো। এই করে তারা 50 জন অবধি গেল। এটা করে তাদের লাভ কি হলো? চাইনিজরা কেন টিবেটিয়ান মংস বা টিবেটের মুভমেন্টের প্ল্যান, এগুলো তো চাইনিজরা সবসময় জানতে চায়। তো এই মানে খুব সুন্দর অ্যাটাকটা ছিল। এবার এই কনটেক্সটে ফেসবুক কোথায় আসে? ফেসবুকে আমরা দেখেছি 800 মেশিন ডেজ লাগে। ফেসবুকে আপনি যখন সার্চ করেন না, কারণ আমি দুটোকে মেলাচ্ছি, মিলিয়ে আমি পরে কনক্লুশনটা দিচ্ছি। আপনি ধরুন আমার নামে সার্চ করলেন, আপনি দেখলেন আমার ফ্রেন্ড লিস্টে কে কে আছে, 8 জনের ইউজুয়ালি দেয় ওরা। এই অপটিমাইজেশনটা সার্চ ইঞ্জিন করে, এটা কিন্তু ফেসবুক করে না। যে কোন 8 জন আসবে, এটা কিন্তু সার্চ ইঞ্জিন করে। এটা দেখা গেছে একদিনে একটা স্পাইডার প্রোগ্রাম বলে, ওটাকে ইউজ করলে একদিনে 2.5 লাখটা ওরকম নেটওয়ার্ক পাওয়া যায়। 800 মেশিন ডেজ লাগবে ফেসবুকে যত ইউজার আছে সবার রিলেশনস গুলো বার করতে। রিলেশনস বার করলে আপনার কি লাভ হয়? এই যেমন দালাই লামার কেসে কি হলো, যে ওর একটা বন্ধু প্রিটেন্ড করে ওকে মেল করা গেল। আর একটা কি হয়, ধরুন আমি নোন মাওয়িস্ট সিম্প্যাথাইজার, আমি একটা নোন মাওয়িস্ট সিম্প্যাথাইজার, আমার বন্ধু কারা কারা, ঠিক আছে, সেইগুলো জানা যায়। বা মার্কেটিং কোম্পানি যারা, এদের একটা বিশাল রোল আছে মার্কেটিং কোম্পানি। আমরা শুধু হ্যাকিং নিয়ে আজকে কথা বলছি, অন্য অনেক জিনিস আছে। আইডেন্টিটি থেফট, এটা একটা বিশাল ক্রাইম, এটা নিয়ে আমরা এখনো কথাই বলছি না। এটা ওয়েস্টে একটা খুব বড় ক্রাইম। আপনি তো এই জিনিসগুলো বলছেন না যে একটা লোককে কার সঙ্গে কথা বলছে সেইটার অতটা দরকার হয় না। একটা স্পেসিফিক টেকনিক আছে যে একটা লোকের বন্ধু কে। ম্যাক্সিমাম কি হয়, একটা লোকের মেশিনে একটা ভাইরাস ঢোকে। কিভাবে ঢুকবে আপনি তো স্পুফিংটা বলেননি, তাহলে আমি ওখান থেকে শুরু করতে পারি। স্পুফিং ইজ আ টেকনিক্যাল ওয়ার্ড। একটা লোক সে দেখছে তার বন্ধু তাকে ইমেল পাঠিয়েছে, সে বন্ধু তো পাঠায়নি, তাহলে কি করে পাঠালো? তার বন্ধুর আইডিটাকে ম্যানিপুলেট করা হয়েছে। মানে আমি অ্যাকচুয়ালি আপনার আইডি থেকে ওনাকে পাঠাতে পারি আপনার ইমেল আইডি না খুলে। দ্যাট টেকনিক ইজ জাস্ট ম্যানিপুলেটিং দ্য ফ্রম অ্যাড্রেস। কোথা থেকে এসছে, আপনি আমার ইমেল বক্সেও ঢুকছেন না, কিচ্ছু লাগবে না। আমার 3-4 লাইন কোড লিখবো, আমার একটা মেশিন লাগবে, আমি লিখে আপনার পাঠিয়ে দেবো। তার এই যে স্পুফিংটা হচ্ছে একটা টেকনিক্যাল টার্ম। তাহলে উনি কি দেখলেন, আপনাকে উনি খুব বিশ্বাস করেন, আপনার কাছ থেকে একটা ইমেল এসছে এবং ইমেলটা এমনভাবে এসছে যে আপনাকে একটা অ্যাটাচমেন্ট পাঠিয়ে দিয়েছে, যে অ্যাটাচমেন্টটা বলছে আমার লেটেস্ট কোনো কাজ আছে বা একটা কোনো ভালো কিছু লিখেছি, আপনি একটু চেক করে আমাকে জানান কিরম লাগলো। অবশ্যই উনি একটা ডাউনলোড করবেন, যেই ডাউনলোড করবে সঙ্গে সঙ্গে ট্রোজানটা মেশিনের মধ্যে ঢুকে যাবে। এটা গেল স্টেপ 1। স্টেপ 2টা কি হবে? ওই ভাইরাসটার কাজ হচ্ছে মেশিনের মধ্যে যত ওয়ার্ড ফাইল আর নোটপ্যাড আর অ্যাড্রেস বুক আছে সেগুলো কম্পাইল করে, ইমেল অলওয়েজ @@ থাকে, ও দেখবে @ দিয়ে কোন ওয়ার্ডগুলো আছে, সেই ওয়ার্ডের পুরো লিস্ট ওরা কম্পাইল করবে। তাহলে মোস্ট লাইকলি ওই ওয়ার্ডগুলো হচ্ছে ইমেল আইডি। পারমিউটেশন কম্বিনেশন করে একটা ইমেল আইডি থেকে আরেকটা ইমেল আইডিতে ও ইমেল পাঠিয়ে যাবে। তাহলে এরকম যদি পারমিউটেশন কম্বিনেশন হয়, দেয়ার উইল বি এ বিগ মানে চান্স যে একটা বন্ধুর কাছ থেকে আরেকটা বন্ধুর কাছে ইমেল চলে গেল এবং তার সঙ্গে অ্যাটাচমেন্টে নিজেকে অ্যাটাচ করে দেবে। তাতে কি হলো, এটা প্রচন্ডভাবে ছড়িয়ে গেল এবং মোস্ট লাইকলি যার কাছে ইমেলটা এলো সে বিশ্বাস করবে যে আমার বন্ধুটাই পাঠিয়েছে এবং ওটা আমার খুলে দেখাটা খুব জরুরি। এইটা হচ্ছে টেকনিক পাঠাবার। তো এইটা হচ্ছে দ্য ভেরি ওয়ান মেথড বাই উইচ দ্য ভাইরাস ক্যান স্প্রেড ভেরি র্যাপিডলি। এখানে যে পার্সোনাল ইনফরমেশন গুলো, এই যে চায়না যেটা করলো এদের সাথে, চায়না কি জানতে চাইলো? আর একটা ইন্টারেস্টিং কেস ছিল দালাই লামার অফিসে, সেটা হচ্ছে যে মেশিনগুলোরা ইউজ করছিল ইন্টারনেট অ্যাক্সেস করতে, ওদের সমস্ত ওয়ার্ড ফাইলস, ওয়ার্ড ডকুমেন্টস বা ওদের ইন্টারনাল যেগুলো আমি ধরুন নেটোর ভাষায় যদি অ্যাকশনেবল ইন্টেলিজেন্স বলি, সেই জিনিসগুলো সব ওই মেশিনেই রাখা ছিল। ফলে যখন ওরা এই অ্যাক্সেসগুলো পাচ্ছিল তখন মানে এরকমও কেস হয়েছে, ওরা চায়না জানতে চায় যে আগে কোন লোকটা এখন ধর্মশালায় আছে, আগে টিবেটে ছিল, কোন জায়গায় থাকতো, তার বাড়ি কোথায়, এটা চায়না জানতে চায়। তো সমস্ত ইনফরমেশনগুলো এখান থেকে ওরা তুলছিল।
এটা Basically- 2007-08 ঘটনাই বেসিক্যালি টেকনিক্যাল প্রবলেম দিয়ে ঢোকে তা কিন্তু নয়। 90% কেস হচ্ছে মানুষের ভুল, তার মানে মানুষকে বোকা বানানো। কেননা আজকে যেটা একটা এক্সাম্পল দিচ্ছি, যে মিলিটারি কেসে কি হয়েছিল, ইন্ডিয়ান আর্মি প্রচুর পয়সা খরচা করে একটা ওয়ার রুম বানিয়েছিল, মানে যেটা একদম বুলেট প্রুফ, 1000 গন্ডা একটা মিসাইল মারলেও কিছু সেখানে কোনোভাবে ঢুকবে না। লোকে ঢুকতে গেলে ক্যামেরা আছে, অনেক রকম পাসওয়ার্ড দিয়ে ঢুকতে হবে। আলটিমেটলি ওদের একটাই গন্ডগোল হয়েছিল, সেটা হলো ওরা ইউএসবি ড্রাইভটাকে বন্ধ করেনি, এবং একটা লোক পকেটে একটা এইটুকুনি পেন ড্রাইভ নিয়ে সমস্ত ফাইল তুলে নিয়ে চলে গিয়েছিল। তো এইখানে যে এত আমরা এই যে সাইবার সিকিউরিটি, এই সাইবার সিকিউরিটি কিন্তু শুধু টেকনোলজি দিয়ে করা যাবে না, আমাকে কমন সেন্স ইউজ করতে হবে, আমার অ্যাওয়ারনেস বাড়াতে হবে, আমার এডুকেশন বাড়াতে হবে। যেটা উনি বলছিলেন, কিন্তু plus কথা আমি হচ্ছে যে বলছিলাম। তারপরে তো উইকিলিক্স মার্কিন সরকারের অত্যন্ত গোপনীয় সার্ভারের ভেতরে আরেকটা ঢুকে জিনিস সেখান থেকে তথ্য আমরা বার কেউই করেছে। আলোচনা করছি না, সেটা হচ্ছে ইনসাইডার অ্যাটাক। Yes, এটা কিন্তু insider সাংঘাতিক ইম্পর্টেন্ট জিনিস। ব্যাংকে যত চুরি হয় 99% চুরি ভেতরের লোকেরা করে, ঠিক আছে? ইনসাইডার অ্যাটাক নিয়ে কিন্তু মানে এই যে আপনি বলছেন যে উনি যেটা বললেন যে প্রোটেকশন আমার আছে, প্রোটেকশন তো মানে ধরুন আপনি ইউ স্পেন্ড মিলিয়ন্স টু প্রোটেক্ট ইয়োরসেলফ, আপনার ভেতরের লোকটা কি প্রোটেক্টেড? মানে আর ইউ প্রোটেক্টেড এগেইনস্ট দ্য পারসন? That is the industrial espionage. That is called the industrial espionage. ব্যাংকে যত চুরি হয়েছে আজ অব্দি টিল ডেট, ইউ আস্ক এনি ব্যাংকার, যদিও সত্যি কথা বলে ওর ভেতরের লোক ইনভলভ ছিল, যদিও ব্যাংক কোনোদিন স্বীকার করে না ইনফরমেশন বাইরে। আমি একটা অদ্ভুত একটা জিনিস তথ্য দিচ্ছি, যেটা হয়তো আপনারা কেউ চিন্তা করে দেখেননি। আপনাদের বাড়িতে একটা পুরনো হার্ড কম্পিউটার ছিল, যেটার একটা হার্ড ডিস্ক নষ্ট হয়ে গেছে, খারাপ হয়ে গেছে। আপনি কি করবেন? 2 দিন বাড়ির মধ্যে রেখে দেবেন, 3 দিনের দিন ফেলে দেবেন, বাড়ির জায়গা নষ্ট হচ্ছে। ওই হার্ড ডিস্কটা যার হাতে গিয়ে পৌঁছাবে, ও আপনার সমস্ত তথ্য ওখান থেকে তুলে আনতে পারে। ইভেন মোবাইল, দ্যাট উইল আলটিমেটলি লিড টু আইডেন্টিটি থেফট। ইভেন মোবাইল, আপনার সমস্ত ডিটেলস ওখান থেকে মোবাইল ফোন অনেক সময় দেখবেন দোকানে সারাতে দেন বা এ করেন, মানে ডেঞ্জারাস এগুলো। মানে হার্ড ডিস্ক তো মানুষে আমরা তো একবার এই এটা চিন্তাটা করে না যে আমি একটা হার্ড ডিস্ক নষ্ট হয়ে যাওয়া মানে উনি ভাবছেন নষ্ট হয়ে গেল, নষ্ট হয়নি। ভিতরের যে ডিস্কগুলো আছে সেখান থেকে এখনো ডেটা রিট্রিভ করা যায়। আপনার একটা কেস হয়েছিল ইউকেতে পিডোফাইলের উপর। পিডোফাইল কেসগুলো প্রুফ করা যায়, এটা একমাত্র কেস আমি দেখেছিলাম যে এই কেসটা প্রুফ করা গেছিল। একটি স্কুল টিচার, তার হার্ড ড্রাইভে প্রচুর পিডোফাইল ইমেজেস, এবার সে কি করেছিল, ওটা পুরো এনক্রিপ্ট করে রেখে দিয়েছে। এবার তারপর তো এক্সপার্টরা যায়, সেটাকে ডিক্রিপ্ট করা হয়। এবার তার হার্ড ডিস্ক থেকে আরেকটা হার্ড ডিস্ক ছিল, যে হার্ড ডিস্কটা ওরকম ওই বাইরে রাখা ছিল, সেই হার্ড ডিস্ক থেকে মানে একটা হার্ড ডিস্ক যেটা লাইভ ছিল সেটা থেকে অন্য হার্ড ডিস্ক থেকে প্রচুর এরকম ইনফরমেশন পাওয়া গেছিল এবং হি ওয়াজ কনভিক্টেড। এই কেসটা আমি ঠিকঠাক জানি। আপনি কি জানেন যে আপনি শেফ একটা শিপ আমরা যেহেতু অনেকগুলো বড় ঘটনার কথা শুনলাম, সবসময় যে আমরা সাধারণ পড়াশোনার মধ্যে খবরের কাগজ বা টেলিভিশন থেকে এই ধরনের সারা বিশ্বে কত ঘটছে তা জানতে পারি না, কিন্তু কিছু কিছু ঘটনা আছে যা সবাইকে ছাপিয়ে গেছে, অর্থাৎ অনেক বেশি বিখ্যাত এই অর্থে। তথ্যের 9-6 থেকে তথ্য চুরি, এমনকি ইন্টারনেট ব্যাংকিংকে হাতিয়ার করে চুরি করা হয়েছে ব্যাংকে জমিয়ে রাখা কারুর সমস্ত টাকা পয়সা। সাইবার ক্রাইমের বাড়বাড়ন্তের এই সব ঘটনা বারবার সামনে আসছে, কয়েকটা উদাহরণ আমরা একবার দেখব। প্রথম দিকে হ্যাকিং ছিল নিছকই খেলা, কে কিভাবে বিশেষ প্রোগ্রামিং ব্যবহার করে কারোর কম্পিউটারে ঢুকে পড়তে পারে। কিন্তু এই নিছক খেলা এখন হয়ে দাঁড়িয়েছে সাইবার ক্রাইমের অন্যতম অপরাধ ক্ষেত্র, আর একে ঘিরেই ঘটে চলেছে একের পর এক হ্যাকিং এর ঘটনা, যার জেরে এখন হ্যাকিংকে সাইবার ক্রাইমের মধ্যে ফেলা হয়েছে। সাল 1983, স্থান আমেরিকা। স্কুল ছাত্র কেভিন পলসন হ্যাক করে ফেলেন আমেরিকার আরপাটেন নেটওয়ার্ক। ইন্টারনেট তখন এত ব্যাপকভাবে আসেনি, বলতে গেলে তখন ইন্টারনেটের প্রাথমিক পর্যায়ে। এই আরপানেট নেটওয়ার্কের মাধ্যমে বিশ্বজুড়ে কম্পিউটার নেটওয়ার্ক গড়ে তুলেছিলেন কম্পিউটার বিশেষজ্ঞরা। সেই নেটওয়ার্কেই ঢুকে পড়েছিল ছাত্র পলসন। সাল 1988, বিশ্ববিদ্যালয়ের ছাত্র রবার্ট মরিস ইন্টারনেটের মাধ্যমে এমন প্রোগ্রামিং চালালেন যার জেরে গ্লোবাল নেটওয়ার্কের সঙ্গে জুড়ে থাকা সমস্ত কম্পিউটার কাজ করা বন্ধ করে দেয়। বলতে গেলে ইন্টারনেটের দুনিয়ায় এটাই ছিল প্রথম ভাইরাস অ্যাটাক। সাল 1990, স্থান আমেরিকা, লস অ্যাঞ্জেলেস। ফের শিরোনামে ছাত্র কেভিন পলসন। এক রেডিও প্রোগ্রামের সমস্ত টেলিফোন লাইন জ্যাম করে দেন তিনি।
এবং এই অনুষ্ঠানে রাখা পোর্সে গাড়িটিও জিতে নেন। পরে অবশ্য পাউলসেনকে গ্রেপ্তার করে পুলিশ এবং আদালত তাকে 3 বছরের কারাদণ্ড দেয়। 1990 সালে সাইবার দুনিয়ায় আরও একটি ঘটনা সর্বসমক্ষে আসে। শিরোনামে আসেন কেভিন মিটনিক নামে এক ব্যক্তি। কেভিন নোকিয়া, ফুজিটোসো, মোটোরোলা এবং সান মাইক্রোসিস্টেমের মতো সংস্থার কম্পিউটার নেটওয়ার্ক হ্যাক করেন। সাল 1995। এক ইটালিয়ান ব্যাংকের কম্পিউটার নেটওয়ার্ক হ্যাক করে অর্থ চুরি করে রাশিয়ান ভ্লাদিমির লেভিন। এই বছর ইংল্যান্ড থেকে তাকে গ্রেপ্তার করে ইন্টারপোল। সাল 1996। আমেরিকার টিমোথি লয়েড নামে এক হ্যাকার ওমেগা ইঞ্জিনিয়ারিং নামে একটি সংস্থার কম্পিউটার নেটওয়ার্কে ভাইরাস ঢুকিয়ে দেন। ওই ওমেগা ইঞ্জিনিয়ারিং নাসা এবং মার্কিন নৌসেনাকে কম্পিউটার সাপোর্ট দিত। টিমোথি এমন প্রোগ্রামিং ভাইরাস ছেড়েছিলেন যার নাম তিনি রেখেছিলেন লজিক বম্ব। এই প্রোগ্রামিং আস্তে আস্তে ওমেগার সিস্টেমে থাকা সমস্ত তথ্য মুছে দিয়েছিল। এর জেরে ওমেগার $10 মিলিয়ন আর্থিক ক্ষতি হয়। 1999। ডেভিড স্মিথ নামে এক হ্যাকার বিশ্বজুড়ে 300টি সংস্থার কম্পিউটার নেটওয়ার্কে ভাইরাস অ্যাটাক শানান, যার জেরে ওইসব সংস্থার মিলিত আর্থিক ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছিল $400 মিলিয়ন। সাল 2000। গোটা বিশ্বকে নাড়িয়ে দিয়েছিল সাইবার দুনিয়ায় এক খুদের কীর্তি। মাফিয়া বয় নামে ওই খুদে হ্যাকার ইবে, Amazon.com থেকে ইয়াহুর মতো সংস্থার ওয়েবসাইট অকেজো করে দিয়েছিল। পরে ওই খুদে হ্যাকারকে গ্রেপ্তারও করে মার্কিন পুলিশ। সাল 2002। গ্যারি ম্যাকনিনন নামে এক ইংরেজ মার্কিন সেনাবাহিনীর কম্পিউটার হ্যাক করে। পরে তাকে গ্রেপ্তার করে ব্রিটিশ পুলিশ। এরপরেও বিশ্বজুড়ে সাইবার দুনিয়ায় ঘটেছে একের পর এক ঘটনা, যা বিশ্বকে নাড়িয়ে দিয়েছে। যার মধ্যে এই মুহূর্তে সবচেয়ে বড় ঘটনা হয়তো উইকিলিক্স। মার্কিন প্রশাসনের গোপন কেবল হ্যাক করে রোজই বিশ্বজুড়ে তথ্যের বোমা ফাটাচ্ছে উইকিলিক্স। নিউজ টাইম। আমরা দেখছিলাম কিভাবে হ্যাকিং এর ঘটনা ক্রমশ বিশ্বজুড়ে বাড়ছে এবং সবথেকে বড় কথা, খুব বড় যে ঘটনাগুলো যেখানে কোনো বড় দেশের সরকার সরাসরি এফেক্টেড বা বড় রাজনৈতিক এবং ব্যবসায়িক প্রতিষ্ঠান সরাসরি আক্রান্ত, সেগুলো নিয়ে হইচই হয়, সেগুলো এই তালিকাভুক্ত হয়, সাধারণ মানুষের কাছে অনেক বেশি পৌঁছয়। কিন্তু অনেক ছোট ছোট সে অর্থে এ ধরনের সাইবার ক্রাইম হচ্ছে, যে সাইবার ক্রাইমের সংখ্যা ক্রমশ বাড়ছে। এবং প্রথম দিকে এটা কিছুটা ওই মজা করার মতো একটা ব্যাপার ছিল, যেটা মজা করে করলাম, কিন্তু পরবর্তীতে দেখা গেছে যে এটা একেবারে অপরাধের মানসিকতা থেকেই হচ্ছে। আমি আবার ফিরবো কৌশিকবাবুর কাছে এবং সেই পুরনো প্রশ্ন নিয়ে, যে বর্তমানে যেহেতু এটা একটা গ্লোবাল সমস্যা, আমাদের দেশের যে আইন, আপনি একজন আইন বিশেষজ্ঞ হিসেবে আমি আপনার কাছে জানতে চাইছি, আদৌ সেটাকে কতটা প্রতিহত করতে পারবে, বা আদৌ কোনো গ্লোবাল আইনের প্রয়োজনীয়তা নিয়ে কেন ভাবছে না দেশগুলো? দেখুন, আইন কখনো একটা অপরাধকে প্রতিহত করে না। আমাদের ভারতীয় মানে ইন্ডিয়ান পিনাল কোড যেটা, সেটা 1860-তে, তাতে সেকশন 302-তে খুনের জন্য ফাঁসির সাজা আছে। তাই বলে কি খুন বন্ধ হয়ে গেছে? হয়নি। ক্রিমিনাল সাইকোলজিটা বুঝতে হবে। একজন ক্রিমিনাল যখন একটা অপরাধ করছে, তখন সে কিন্তু ভাবে না কখনো সাজাটা কি, সে শুধু এইটুকু ভাবে আমি ধরা পড়ব কিনা। ঠিক আছে? সুতরাং হোয়াট ইজ ইম্পর্টেন্ট ইজ নট দ্য জুডিশিয়াল প্রসেস অফ পানিশিং দ্য পার্সন, বাট দ্য এক্সিকিউটিভ অ্যাক্ট অফ ন্যাবিং দ্য ক্রিমিনাল। সেই অপরাধীকে ধরা, সেটা কিন্তু একটা এক্সিকিউটিভ অ্যাক্ট। সেই জায়গাটায় আমাদের যদি আমরা নিজেদের শক্ত না করি, তাহলে যতই আইন করা হোক, আজকে যেটা আমি বললাম যে আজকে ফাঁসির থেকে তো বড় শাস্তি নেই, কিন্তু খুন বন্ধ হয়ে যায়নি। মোর দ্যান 100 ইয়ার্সেও খুন বন্ধ